আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পদ্মকোট বাজারে। আজকে এখানে আমরা এশারের নামাজের পরে সাধারণ মুসল্লিদের সাথে আমরা কথা বলার জন্য এসেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো পদ্মকোট বাজারের পাশের একটি এলাকা, সেটা হচ্ছে রামপুর গ্রাম। সেই রামপুর গ্রামটি হচ্ছে দক্ষিণ উত্তর গুনাইগড় ইউনিয়নের অন্তর্গত। সেখানে একটি মাদ্রাসা আছে। মাদ্রাসাটির বয়স প্রায় 100 বর্ষ, অর্থাৎ 93 বছর প্লাস। এই মাদ্রাসাটি একসময় প্রতিষ্ঠা করেছিলেন অত্র এলাকার সুনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট বুজুর্গ মাওলানা আব্দুল গফুর সাহেব। তিনি প্রতিষ্ঠা করেছেন এলাকাবাসীর সহযোগিতা নিয়ে। সেখানে মাদ্রাসাটি এত বড় একটি মাদ্রাসা, প্রায় 12 গ্রামের মানুষ সেখানে দান দক্ষিণা করে মাদ্রাসাটিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। মাদ্রাসাটিতে বর্তমানে দাওরায়ে হাদিস পর্যন্ত ক্লাস চলমান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই মাদ্রাসাতে মুহতামিমের দায়িত্ব কে পালন করবেন, এমন একটি ঘটনাকে কেন্দ্র করে, প্রশ্নকে কেন্দ্র করে সেই মাদ্রাসাটি আজকে তালাবদ্ধ হয়ে আছে। দর্শক, এই বিষয়ে সুরাহার জন্য শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, আজকে আমি এসেছি, আমি চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, এবং আমাদের মহাসচিব মহোদয় এসেছেন। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, মাওলানা আব্দুল গফুর সাহেবের 2 সন্তানের মাঝে একটি মতবিরোধ দেখা দিয়েছে। প্রথম সন্তান হজরতের বড় সন্তানের নাম হলো হাফেজ মাওলানা লোকমান সাহেব। তিনি খুব তরুণ বয়সে এই মাদ্রাসাটির দায়িত্ব গ্রহণ করেছিলেন এক সময়, আজ থেকে প্রায় 43-44 বছর আগের কথা। সেই মাদ্রাসাতে মাওলানা আব্দুল গফুর সাহেব যখন তিনি প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠার পর দীর্ঘদিন তিনি মোতামিম থাকার পর হঠাৎ করে তিনি ইন্তেকাল করার পর তার সন্তানরা যেহেতু তরুণ বয়সে, এজন্য কাজিয়াতলের হুজুর নামে একজন আলেম ছিলেন মাওলানা আনোয়ার সাহেব, হজরতকে মোতামিম হিসেবে এলাকাবাসী মনোনয়ন দিয়ে সমর্থন করে। তিনি দীর্ঘ 10 বছর যাবৎ সেই মাদ্রাসাটিকে মোতামিম হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দেওয়ার পরে বয়োবৃদ্ধ হয়ে গেলে তখন এলাকাবাসীর পরামর্শে, মাশওয়ারার মাধ্যমে সবাই মিলে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল গফুর সাহেবের বড় সন্তান হাফেজ মাওলানা লোকমান সাহেব, এই যে আমার পাশেই আছেন, হজরতকে তিনি তার সবাই মিলে মোতামিমের দায়িত্ব দেন। 1982 ইংরেজিতে হজরত মোতামিম হন এলাকাবাসীর সমর্থনে। তো এরপরে তিনি কিছুদিন মোতামিমের দায়িত্ব পালন করা অবস্থায় তিনি চিন্তা করলেন মাদ্রাসার আর্থিক অবস্থাকে আরও সমৃদ্ধশালী করতে হবে। এই লক্ষ্যে তিনি বিদেশে পাড়ি জমান সৌদি আরবে। তিনি সেখানে যাওয়ার পর অনেক টাকা পয়সা মাদ্রাসার জন্য পাঠিয়েছেন, এবং যাওয়ার সময় তিনারই ছোট ভাই হাফেজ সালমান সাহেবকে তিনি মাদ্রাসা তদারকি করার জন্য দায়িত্ব দেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং এলাকাবাসী এতক্ষণ আমাদেরকে সেটাই বলেছেন। দর্শক, আমরা সেই বিষয়ে একজন মুরব্বীর সাথে কথা বলতে চাই এলাকার। তা আপনার কি নাম? মিজানুর রহমান। আপনার গ্রামের নাম? পদ্মকোট। পদ্মকোট। আপনি রামপুর মাদ্রাসার সাথে জড়িত আছেন বিভিন্নভাবে। আপনার পূর্বপুরুষরাও কি এই মাদ্রাসার সাথে জড়িত ছিলেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই মাদ্রাসা 1982 ইংরেজিতে মাওলানা লোকমান সাহেবকে সবার সম্মতিক্রমে মোতামিমের দায়িত্ব দিয়েছিলেন, এই কথা কি সত্য? সত্য। আচ্ছা, এরপরে তিনি মাদ্রাসার উন্নতির কল্পে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন, অর্থ বৃত্ত দিয়ে সমৃদ্ধ করেছেন, এবং তার ভাইকে হাফেজ সালমান সাহেবকে তিনি তদারকি করার জন্য তিনার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন। এটা কি সত্য? সত্য। এটা সত্য। দর্শক, আপনারা শুনতে পেলেন যে একজন মুরব্বী বলেছেন এটা সত্য। একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের সাথে আছেন। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আবুল বাশার। 71-এ যুদ্ধ করেছেন? জি। গুড। কোন সেক্টরে? 2 নম্বর সেক্টর। গুড। আমি অনেক মুক্তিযোদ্ধার সাথে বিভিন্ন বাংলাদেশে গেলে কথা বলি, প্রশ্ন করলে দেখা যায় একটু ভেবে চিন্তে উত্তর দেয়, মনে মনে বুঝতে পারি তুমি বুয়া মুক্তিযোদ্ধা। আর আপনাকে যখন প্রশ্ন করলাম আপনি সাথে সাথেই জবাব দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলছি, ওনার প্রতি আমাদের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা। আপনি রামপুর মাদ্রাসার সাথে কি জড়িত আছেন? বিভিন্ন সমর্থন, দান অনুদান দিয়ে জড়িত থাকেন, এরকম আছেন আপনি? দান দিছি, কিন্তু এর সাথে তেমন একটা কমিটিগতভাবে কোনো বিষয়ে জড়িত ছিল, কিন্তু সমর্থন আছে। সমর্থন মহব্বত করেন, ভালোবাসি। গুড, মাশাআল্লাহ। এই মাদ্রাসাতে মাওলানা হাফেজ লোকমান সাহেবকে যে মোতামিমের দায়িত্ব দেওয়া হয়েছিল 1982 ইংরেজিতে, এটা কি সত্য? সত্য। এরপরে উনি ওনার ভাইকে সেখানে তদারকি বুঝিয়ে দিয়ে, মানে বলছে যে তুমি আমার পক্ষ থেকে দেখভাল করো,
আমি দেখি মাদ্রাসাকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়। উনি বিদেশে চলে গেছেন, সেখান থেকে অনেক অর্থবিত্ত পাঠিয়েছেন, মাদ্রাসার উন্নতি সাধন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, জি। দেশে এসে খোঁজ খবর নিয়েছেন, এটা সত্য? জি, সত্য। সত্য। এখন মাদ্রাসাটিতে হজরতের অবর্তমানে মানে হাফেজ সালমান সাহেব তিনি এই মাদ্রাসাটার মোটামুটি মোতামিমগিরি দখলে নিয়েছেন এবং বাইকে কোনো কাজে মূল্যায়ন করছেন না, না করার পরে এলাকাবাসী তার প্রতি ক্ষিপ্ত হয়। এটা কি সত্য? এটাও সত্য। এটা সত্য। দর্শক, আমরা আরও কয়েকজন মুরব্বীর সাথে কথা বলবো। বাবা, আপনার কি নাম? মোহাম্মদ আব্দুর রশিদ। কোন গ্রাম আপনার? আমার পদ্মকুট গ্রাম। বীর মুক্তিযোদ্ধা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গণেশপুর। গণেশপুরে। গুড। আমরা পদ্মকোটের আরো একজনের সাথে কথা বলবো। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুর রশিদ। আব্দুর রশিদ। এই মাদ্রাসাটা যে বন্ধ হয়ে আছে, আপনার কি কষ্ট লাগছে? খুবই কষ্ট লাগে। খুবই কষ্ট লাগে না? খুবই কষ্ট লাগে, কারণ আমরা ছোট থাকতে দেখছি এর মধ্যে ছাত্রে ভরা ছিল। আজকে এত বছর পরে, 93 বছর পরে ছাত্র শূন্য হয়ে গেছে মাদ্রাসাটা। এই মাদ্রাসাটা কি আবার তার সমহিমায় ফিরে আসুক, এটা চান? এটা আমরা চাই। এটা চাইলে আমরা যদি আপনাদের সহযোগিতা চাই এলাকাবাসী, আপনারা করতে রাজি আছেন? অবশ্যই 100 বার আমরা ইনশাআল্লাহ আমরা করব। আচ্ছা, আপনি একজন বয়োবৃদ্ধ মানুষ, হাতে লাঠি আছে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 15। আরো একটা গ্রাম সংযুক্ত হয়েছে। দর্শক, আমরা শুনেছি যে প্রায় 12 গ্রামের মানুষ মাদ্রাসাটির সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে। এই মাদ্রাসাতে আমরা মনে করি মাদ্রাসার উন্নয়নের স্বার্থে, মাদ্রাসার সর্ব বিষয় অগ্রগতির স্বার্থে মাওলানা আব্দুল গফুর সাহেবের সন্তানরা এই মাদ্রাসাতে জড়িত থাকলে এটা খুব ভালো বিষয়। আচ্ছা, আমরা যদি বলি যে ইনসাফ কাকে বলে, 4 সন্তানের সবাই আলেম হাফেজ, এর মধ্যে হাফেজ সালমান সাহেব তিনি শুধুমাত্র হাফেজ বলে আমরা শুনেছি। তিনি কি আসলে আলেম, মানে দাওরা হাদিস পাস করেছেন? তিনি কতটুকু পড়েছেন? হাফিজ মাওলানা জামাতে সরেজামি। হ্যাঁ, আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ তাজুল, আমার বাড়ি মাসিকারা। আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র। তো এই যে হাফেজ, একজন হচ্ছেন হাফেজ সালমান সাহেব, আর একজন মাওলানা লোকমান সাহেব, এই দুজনকে কেন্দ্র করে কিন্তু দুটো গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, কেউ চায় যে, মানে একটা গ্রুপ চাচ্ছে যে সালমান সাহেব মোতামিমের দায়িত্ব পালন করুক, আর একটা বড় অংশ মুরব্বীদের অংশ চায় যে হাফেজ মাওলানা লোকমান সাহেব করুক। এর মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করার জন্য অবশ্যই তাকে দাওরা হাদিস পাশ হওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে মাওলানা লোকমান সাহেব এখানে হকদার বলে অনেকে মনে করছেন। আপনিও কি তাই মনে করছেন? আমি ইনশাআল্লাহ মনে। আপনার কি নাম? মোহাম্মদ শাহ আলম। আপনার বাড়ি কোথায়? বনকোট। কি করেন আপনি? আমি শিক্ষকতা করতাম, এখন অবসরে আছি। কি মাদ্রাসায়? স্কুলে। গুড। একজন শিক্ষককে আমরা পেয়েছি। শিক্ষক অত্যন্ত সম্মানের একটা মানুষ, ব্যক্তি। তো আপনার কাছে স্যার আমরা জানতে চাই যে বিষয়টা, সেটা হলো এই যে মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে, আপনি কি মনে করেন একজন শিক্ষক হিসেবে মাদ্রাসা, যেহেতু দাওরায়ে হাদিস মাদ্রাসা অনেক বড় একটা বিষয়, এই মাদ্রাসাটাকে ওলামায়ে কেরাম পরিচালনা করবে, এটাই তো আপনি প্রত্যাশা করেন নাকি? এখানে ধরেন শিক্ষার সাথে যার সম্পর্ক নাই, যার কোনো ধরনের ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এটাতে সন্দেহ আছে, এই টাইপের মানুষগুলো পেশাব করে পানি নেয় কিনা এটাতেও সন্দেহ থাকতে পারে, এই টাইপের মানুষগুলো মাদ্রাসা পরিচালনা করবে, মাদ্রাসা তদারকি করবে, মাদ্রাসা চাইলে খুলবে, তাদের মতে মাদ্রাসা চাইলে বন্ধ হয়ে যাবে, এটা কি সঠিক? জি না। এটা কি সঠিক মনে করছেন? জি না। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে আমরা এখানে কেন কথা বলছি। যখন 1982 ইংরেজিতে মাওলানা হাফেজ লোকমান সাহেবকে সবাই সর্বসম্মতিক্রমে 12 গ্রাম মিলে মোতামিম করার পর তিনি যখন বিদেশে চলে যান, সেখান থেকে মাঝে মধ্যে আসলে তিনি অনুভব করেছেন তার ভাই হাফেজ সালমান সাহেব তাকে আন্ডার এস্টিমেট করতেন, নানাভাবে দূরে রাখার চেষ্টা করতেন। হ্যাঁ, যখন তিনি চূড়ান্তভাবে 2004 সালে সালমান সাহেব লোকমান সাহেবকে টোটালি মাদ্রাসার সব কাজ থেকে তিনি দূরে সরাইয়া দেন, তখন মানুষের ভিতরে 12 গ্রামের লোকজনের ব্যক্তিবর্গের ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ দীর্ঘ বছর যাবৎ যখন চলতে থাকে, তখন একটা পর্যায়ে এসে গত জুলাই অভ্যুত্থানের পরে এই 12 গ্রামের মানুষ একসাথ হয়ে মাওলানা লোকমান সাহেবকে তার দায়িত্ব বুঝিয়ে দেন এবং তাকে মোতামিমের দায়িত্বে তারা আবার পুনরায় আনুষ্ঠানিকভাবে তার জায়গায় তাকে বসিয়ে দেওয়ার পরে হাফেজ সালমান সাহেব সেখান থেকে দূরে সরে যান কার্যত, যেহেতু তার এহতেমামের দায়িত্ব ছিল না, তিনি অটোমেটিক দূরে সরে যান। এরপরে মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল আমরা যতটুকু জেনেছি, কিন্তু এখানকার স্থানীয় একজন পলিটিক্যাল পার্সন, লিডার, যার নাম স্বপন,
তিনি তার দলীয় প্রভাবকে খাটিয়ে অথবা তার পেশি শক্তির জোর খাটিয়ে আমরা শুনেছি তিনি হাফেজ লোকমান সাহেবকে একদিন মাদ্রাসায় আকস্মিকভাবে ঢুকে তিনি তার গায়ে হাত তুলেছেন, এই বর্ষিয়ান আলেমের গায়ে হাত তুলেছেন, অনেক ওস্তাদদের গায়ে হাত তুলেছেন বলে আমরা শুনতে পেরেছি, মানুষ আমাদেরকে জানিয়েছেন, এবং বাবুসিকে মারধর করেছেন, অকথ্য ভাষায় গালি গুলোজ করেছেন বলে মানুষ আমাদেরকে জানিয়েছেন। আপনি কি মানে স্বপন যে এই গালিগুলোজ করেছে এগুলো কি আপনি শুনেছেন? না, আমি শুনছি না, কিন্তু আমার ভাই গেছিল, ভাই বলছে। আপনার ভাই বলছে? আমার ভাই আছে। বীর মুক্তিযোদ্ধা আপনি বলেন, মুক্তিযোদ্ধারা সবসময় সাহসী হয়। হ্যাঁ, অনেকে দেখা গেছে সত্য কথা বলতে চায় না বিশেষ মহলের বিরুদ্ধে। আশা করছি সেই বিষয়ে আপনি আপনার দায়িত্ব পালন করবেন একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে। স্বপন যে গালিগুলোজ করেছে, হুজুরের গায়ে হাত তুলেছে, এটা কি সত্য? সত্য, এটা সত্য। যদি এটা হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক। আপনার কি নাম? মাওলানা মাহমুদুল হাসান। মাওলানা মাহমুদ, গুড, মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাসিকারা মুন্সিবাড়ি। মাসিকারা মুন্সিবাড়ি। জি। তা আপনি বলুন যে এই মাদ্রাসাটা যে বন্ধ হয়ে আছে, এটা কি দুঃখ লাগে আপনার কাছে? অনেক দুঃখ লাগতেছে। হ্যাঁ, অনেক আমাদের বাড়ি আমার চাচা ভাইয়ের থেকে শুরু করে নিয়ে সবাই দান সকাত এটার ভিতরে দায়িত্ব আছিল। মাওলানা, আমরা শুনেছি এই মাদ্রাসা থেকে বহু মুফতি মুহাদ্দিস বের হয়েছে। হ্যাঁ, মুহাদ্দিস সাইকুল হাদিস অনেক বার হইছে, এবং এই মাদ্রাসাটি কুমিল্লার বহু প্রাচীন মাদ্রাসা। মাদ্রাসা। দর্শক, যদি আমাদের এই বক্তব্য আপনারা শুনেন, এবং বিশেষ করে একজন ব্যক্তিকে আমি টার্গেট করে বলছি, জনাব স্বপন, যদি আপনি আমাদের এই বক্তব্য শুনেন তাহলে আপনার কাছে আমাদের অনুরোধ হচ্ছে আপনি এই মাদ্রাসাটি নিয়ে খেলা করবেন না। মাদ্রাসাটি যেভাবে সুন্দর সুচারুরূপে পরিচালিত হতে পারে সে বিষয়ে আপনি সহযোগিতা করবেন। আপনার নামে যে অভিযোগগুলো এসেছে যে আপনি পেশি শক্তির জোর খাটিয়ে অলরেডি দিঘি দখল করেছেন, মাদ্রাসার সামনে যে পুকুর, সেই পুকুরটি আপনি লিজ নিয়ে সেখানে আপনি আত্মসাৎ করেছেন বলে আমাদেরকে অনেকে জানিয়েছে। এটা কি সত্য? সত্য। উনি লিজের নামে পুকুরটি তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে, এবং তিনি একচ্ছত্র একনায়কতন্ত্র হিসেবে মাদ্রাসায় কর্তৃত্ব বিস্তার করছেন, এরকম। যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের ভিডিও দেখার পর থেকে সতর্ক হবেন, কারণ বাংলাদেশে শাহনেসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশন এমন একটি সংস্থা, আমরা রাষ্ট্রের ছোট থেকে শুরু করে একেবারে বড় টেবিল পর্যন্ত আমাদের সম্পর্ক রয়েছে। আমরা বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে আমরা রাষ্ট্রের সহযোগিতা পেয়ে আসছি। আমরা মনে করি এই মাদ্রাসার বিরোধ নিষ্পত্তি আমরা করতে পারবো, সেই ক্যাপাসিটি, সেই অ্যাভেইলিটি আমাদের রয়েছে। আমরা মনে করি অবশ্যই আমরা এখানে সাকসেস হব। আমরা চাই আপনি এখানে কোনো ডিস্টার্ব করবেন না। দাওরায়ে হাদিস পর্যন্ত একটি মাদ্রাসা কোনোভাবেই কোনো আওয়াম নেতৃত্ব দিতে পারে না। এটার জন্য প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ আলেমের প্রয়োজন রয়েছে। আলেমদের সমন্বয়ে একটি কমিটি হবে, শুরা কমিটি। সেই কমিটিতে অবশ্যই কুমিল্লার কওমি মাদ্রাসা শিক্ষা সংগঠন যেটি আছে, কওমি মাদ্রাসা সংগঠনের সম্পৃক্ততা থাকবে, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্পৃক্ততা থাকবে, এবং হায়াতুল উলিয়া সহ সরকার সংশ্লিষ্ট ইউএনও, ওসি, ডিসি, এসপি সহ সরকার সংশ্লিষ্ট সকল এজেন্সি কর্তৃপক্ষ এখানে সংশ্লিষ্ট থাকবে। অচিরে এটা সমাধান হবে। আপনি যদি এখানে হস্তক্ষেপ করেন, ইন্টারফেয়ার করেন, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য দুর্ভাগ্যজনক হবে বলে আমরা মনে করি। আশা করছি আপনি এই ভিডিও পাওয়ার পর থেকে আপনি সরে যাবেন। দর্শক, ইতোমধ্যে আমরা হাফেজ সালমান সাহেবের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে আমাকে গত 1 বছর আগে আমাকে গ্রামবাসী, এলাকাবাসী মিলে পদত্যাগ করাইয়ে দিছে। এরপর থেকে ওই মাদ্রাসার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি হাফেজ সালমান সাহেবের কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে তিনি কেন এলাকাবাসীর নামে মামলা করেছেন? অনেকে বলেছেন আমাদের নামে চাঁদাবাজির মামলা করেছেন। এখানে মামলার আসামি করেছে এমন কেউ আছেন? কে আছেন? আপনি আছেন। আপনাকে আসামি করেছেন হাফেজ সালমান সাহেব। এদিকে বলেন। হাফেজ সালমান সাহেব 11 লক্ষ টাকা আমরা সাদা চাইছি ওনার থেকে। ওনারে সাদা চাইছি, সাদা না দেওয়ার কারণে ওনার গলা সরিয়ে দিয়ে ওনার থেকে ক্ষমতা নিয়ে গেছে, ওনাদের ক্ষমতা নিয়ে মাসাদা বাইর করে দিছে, এরকম বলছে। আচ্ছা, আমি হাফেজ সালমান সাহেবের স্বাস্থ্য ব্যাংকের বাতিজা। আচ্ছা, আপনার নামে কি মামলা হয়েছে? জি, আমার মামলা হয়েছে। আমরা চাঁদা চাইছি এবং ওনার পকেটে টাকা নিচ্ছি, ওনার আমার সাথে 20টা ফ্যান নিচ্ছি, 81 কাঠ লয়ে গেছি, এরকম করে আমরা নামে দিচ্ছি, মামলা দিচ্ছি। মুফতি সানাউল্লাহ। আপনার কি নাম? নাম মুফতি সানাউল্লাহ। মাশাআল্লাহ। আপনি কি বলবেন, এই যে হাফেজ সালমান সাহেব মাদ্রাসার সাথে তিনি বলছেন তার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু তিনি চাঁদাবাজি মামলা করেছেন, এটা কি আপনার নামও দিয়েছে? জি জি, আমাকে মানে প্রত্যেকটা মামলায় খুব বাজেভাবে উত্থাপন করা হয়েছে যে আমি তার গলায় ছুরি ধরেছি, তার চেয়ে চাঁদা চেয়েছি, কিন্তু যেগুলোর সাথে ন্যূনতম আমাদের কোনো সম্পর্ক নেই।
এবং যে মিথ্যা মামলাগুলো যদি এলাকার কাছে আপনারা যদি এটা পর্যালোচনা করেন অথবা অনুসন্ধান করেন, দেখবেন সবাই এক বাক্যে বলবে এই মামলাগুলো সম্পূর্ণ বানোয়াট। এখানে রামপুর মাদ্রাসায় একজন উস্তাদ আছেন, আপনি আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। আপনি এদিকে আসেন। সেও কিন্তু উস্তাদ। আপনি ছাত্র ওই মাদ্রাসায় পড়েছেন, আবার উস্তাদও? জি জি জি। আচ্ছা, সালমান সাহেবের বিরুদ্ধে একটা নৈতিক চরিত্রের পদস্খলনের বিষয়ে একটি অভিযোগ উঠেছে, এটা আপনি বুঝতে পেরেছেন লাওয়াতাতের বিষয়ে, তো সেই বিষয়টা কি সত্য? এগুলা এই মামলা সাক্ষী ছিল। আপনি সাক্ষী ছিলেন মানে কি? আপনি বলেন। বলাৎকারের মামলা যখন হয়, দুইটা ছেলে ভিকটিম ছিল, ওই দুইটা ছেলেকে পুলিশ কাস্টডিতে নিয়ে ওদের মেডিকেল করা হয়েছে। মেডিকেল করার পরে আপনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের হওয়ার পরে মামলা আদালতে উঠার পরে সে প্রথম যে ভিকটিম ছিল কায়দা কানুন করে কিছু পয়সাপাতি দিয়ে ছেলেটার বিদেশ পাঠিয়ে দেয়। পরবর্তী সময়ে আমি সাক্ষী ছিলাম, আমার সাক্ষ্য গ্রহণ করছে। আমার সাক্ষ্য গ্রহণ করার পরে মূল যে ভিকটিম তার সাক্ষ্য না পাওয়ার কারণে মামলাটা আপনার নথিজাত করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে আপনারা এটা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বিজ্ঞ আদালত এবং তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত করবেন তিনি সেই ঘটনায় দোষী কতটুকু ছিলেন, কতটুকু তার দোষ ছিল। আশা করছি সে বিষয়ে নিষ্পত্তি তারাই দিবেন। আমরা যতটুকু জেনেছি তিনি সেখানে একটা অনৈতিক একটা কাজের সাথে জড়িত ছিলেন। আল্লাহ তাকে হেফাজত করেন যদি হয়ে থাকে, আর না হলে আল্লাহ তাকে সম্মানিত করেন, সেটা আল্লাহ পাক ভালো জানেন। তবে আমরা যেটা মনে করি হাফেজ সালমান সাহেবের উচিত এই কথাটুকু বোঝা যে বাংলাদেশে এমন বহু আলেম পরিবার আছে, বাবা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন আর 3-4টা সন্তান রেখে গেছেন, তারা সবাই আলেম। এই আলেমদের মধ্যে আমরা দেখেছি এমন একটা সভ্যতা সংস্কৃতি আছে যে বড় ভাই যদি যোগ্য হয় তাহলে এহতেমামের মোহতামিমের দায়িত্বটা বড় ভাই পালন করে, বাবার অবর্তমানে। এটাই হচ্ছে ইনসাফ, এবং বাংলাদেশে এরকমই চলছে বিভিন্ন জায়গায়, আর ওই মাদ্রাসাগুলো সুন্দরভাবে চলছে। যেহেতু হাফেজ মাওলানা লোকমান সাহেব এখনও জীবিত, আমি হাফেজ সালমান সাহেবকে অনুরোধ করতে চাই আমরা যে আপনি আপনার বড় ভাইকে মেনে নিয়ে, যেহেতু এলাকাবাসী চাচ্ছে, যদি এলাকাবাসী না চাইতেন তাহলে একটা কথা ছিল, যেহেতু চাচ্ছে, আপনারা কি সবাই চান মাওলানা লোকমান সাহেব? হ্যাঁ, মাওলানা লোকমান সাহেবকে মোহতামিম আপনারা চাচ্ছেন নাকি? জোর করে বসাছেন। আচ্ছা, হ্যাঁ, আমরা আমাদের ইনভেস্টিগেশনে দেখেছি হাফেজ মাওলানা লোকমান সাহেব তিনি এমন একটা ইন্টারেস্টেড নন, কিন্তু এলাকাবাসী চাচ্ছেন যে তিনিই থাকুন। তো এটা যদি হাফেজ সালমান সাহেব মেনে নেন, এটা ওনার জন্য অনেক মঙ্গলজনক হবে। বড় ভাই সম্মানিত হলে ওনারও সম্মানিত হওয়ার সুযোগ আছে। যদি বড় ভাই আজকে বেইজ্জতি হন, যদি ওনার প্রাপ্যটুকু, ওনার হকটুকু উনি বুঝে না পান, তাহলে এই পরিবারের আগামী জীবন, আগামী ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার। আমরা মনে করতেছি খুবই অন্ধকার। এটা যদি আমরা আশা রাখবো সালমান সাহেব সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করবেন, আমরা আশা রাখি, এবং এই মামলাগুলো উনি উইথড্র করবেন, এবং আমরা স্বপন সাহেব থেকেও সহযোগিতা পাবো বলে আমরা এক বুক আশা রাখি। আমরা মনে করি এটা অচিরেই একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।